বাংলাদেশে এবং বাংলাদেশের বাইরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যেখান থেকে চ্যানেল আই দেখছেন, আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ তৃতীয় মাত্রা দেখবার জন্যে। চ্যানেল আই স্টুডিও থেকে সরাসরি সম্প্রচারিত হচ্ছে আজকের এই তৃতীয় মাত্রা। গোটা বাংলাদেশ আজ শোকাহত, নীরব। জাতীয় এবং আন্তর্জাতিক গণমাধ্যম সূত্রে আপনারা সবাই ইতোমধ্যেই জানেন যে বেগম খালেদা জিয়া আর নেই। একজন গৃহবধূ থেকে ধীরে ধীরে রাজনৈতিক হয়ে ওঠা ৮০ বছর বয়সী বেগম খালেদা জিয়া, সাবেক প্রধানমন্ত্রী, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপারসন, আজ সকাল ৬টায় গত কয়েকদিন মৃত্যুর সঙ্গে লড়াই করে শেষ পর্যন্ত আর টিকে থাকতে পারেননি। তিনি মৃত্যুবরণ করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ৮০ বছর বয়সী এই নেত্রী ছিলেন একজন গৃহবধূ, সাবেক রাষ্ট্রপতি, সাবেক সেনাপ্রধান এবং বীর মুক্তিযোদ্ধা জেনারেল জিয়াউর রহমানের স্ত্রী। ১৯৮১ সালে ঘাতকদের হাতে প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মৃত্যুর পর ধীরে ধীরে বাংলাদেশের রাজনীতিতে নাম লেখাতে শুরু করেন বেগম খালেদা জিয়া। ১৯৮২ সালের ৩রা জানুয়ারি তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিতে আনুষ্ঠানিকভাবে নাম লেখান। রাজনীতিতে আসতে আগ্রহী ছিলেন না, কিন্তু দলের প্রয়োজনে এবং দেশের প্রয়োজনে তিনি রাজনীতির সঙ্গে যুক্ত হন। প্রথমে সিনিয়র ভাইস চেয়ারম্যান, তারপরে ভারপ্রাপ্ত ভাইস চেয়ারম্যান এবং পরে চেয়ারপারসনের দায়িত্ব গ্রহণ করেন তিনি। ১৯৯০ সালে রাজনৈতিক পট পরিবর্তনের পর তিনি ১৯৯১ সালের নির্বাচনে তার দল বিজয়ী হয় এবং তিনি বাংলাদেশের প্রথমবারের মতো মহিলা প্রধানমন্ত্রী হন। এরপর তিনি তিনবার প্রধানমন্ত্রীত্বের দায়িত্ব গ্রহণ করেন এবং জীবনের শেষ দিন পর্যন্ত দেশের সর্ববৃহৎ রাজনৈতিক দল বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতৃত্ব দেন। বেগম জিয়া বাংলাদেশের রাজনীতিতে অপরিহার্য এবং অনিবার্য হয়ে ওঠেন ১৯৮২ সালে। তৎকালীন সেনাপ্রধান হুসেন মোহাম্মদ এরশাদ যখন সামরিক শাসন জারি করেন, সেই সামরিক শাসন এবং স্বৈর শাসনের বিরোধী আন্দোলনে তিনি তার দল এবং ৭ দলীয় জোট সহ এবং অন্যদিকে ১৫ দলীয় জোট যে আন্দোলন সংগ্রাম শুরু করে, সেই আন্দোলনে তিনি নেতৃত্ব দেন, বিশেষ করে বিএনপি এবং ৭ দলীয় জোটের। এবং তারপর ১৯৮৬ সালে যখন হুসেন মোহাম্মদ এরশাদ তৎকালীন রাষ্ট্রপতি নির্বাচনের আয়োজন করেন, জাতীয় সংসদ নির্বাচনে, সেই নির্বাচনে আওয়ামী লীগ, জামায়াত ইসলামী অংশ নিলেও যারা আগের দিন পর্যন্ত বলেছিল যে এই নির্বাচনে যারা অংশগ্রহণ করবে তারা জাতীয় বেঈমান, তারা একদিনের ব্যবধানে সেই নির্বাচনে অংশ নেয়। কিন্তু বেগম জিয়া এবং তার নেতৃত্বাধীন জোট, তার দল সেই নির্বাচন থেকে নিজেদেরকে সরিয়ে রাখেন, অর্থাৎ তারা তাদের কথা রাখেন এবং সেই থেকে তিনি বাংলাদেশের রাজনীতিতে একজন আপসহীন নেত্রী হিসেবে পরিচিত হন। বিরোধী রাজনীতি করবার যে মূল্য বাংলাদেশের মতো দেশে দিতে হয়, তার অনন্য নজির বেগম খালেদা জিয়া। তিনি বিরোধী রাজনীতি করবার কারণে বেশ কয়েকবার কারাবরণ ভোগ করেছেন, নিজ বাড়ি থেকে উচ্ছেদ হয়েছেন। তার বড় সন্তান আজকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, তাকে নির্বাসনে যেতে হয়েছে। ছোট সন্তান মৃত্যুবরণ করেছেন নিপীড়ন নির্যাতনের শিকার হয়ে, অসুস্থ হয়ে। এবং বেগম খালেদা জিয়া দীর্ঘদিন কারাবাস করেছেন, পরে গৃহবন্দী ছিলেন, অসুস্থ ছিলেন দীর্ঘকাল, বিদেশে যেতে পারেননি এবং এভাবেই ধীরে ধীরে তিনি মৃত্যুর পথে হাঁটতে থাকেন। শেষ পর্যন্ত বাংলাদেশের মানুষের শ্রদ্ধা ভালোবাসায় সিক্ত হয়ে তিনি মৃত্যুবরণ করলেন আজ সকালে। মাত্র কয়েকদিন আগেই তার জ্যেষ্ঠ সন্তান এবং একমাত্র সন্তান এই মুহূর্তে তারেক রহমান বাংলাদেশে প্রত্যাবর্তন করেছেন দীর্ঘ ১৭ বছর নির্বাসনে থাকবার পর। বেগম খালেদা জিয়ার রাজনৈতিক জীবন, তার এই প্রয়াণোত্তর, বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি, এইসব বিষয় নিয়ে আলোচনা করবার জন্যে আমার সঙ্গে স্টুডিওতে রয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা হিসেবে দীর্ঘদিন যাবৎ যিনি কাজ করছেন আতাউর রহমান ঢালী, আমার বায়ে বসা।
এবং আমার ডানে রয়েছেন ব্যারিস্টার এম সরওয়ার হোসেন, বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী, সাবেক সেনা কর্মকর্তা, এবং তিনি নিজেও বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত এবং একসময় বেগম খালেদা জিয়ার যে নিরাপত্তা দল, সেই নিরাপত্তা দলের অন্যতম একজন সদস্য ব্যারিস্টার এম সরওয়ার হোসেন আমার ডান পাশে। স্বাগত আপনাদের দুজনকে তৃতীয় মাত্রায়। মিস আতাউর রহমান ঢালী, আপনি দীর্ঘদিন যাবৎ বেগম জিয়ার সঙ্গে রাজনীতি করেছেন, দলের চেয়ারপারসন তিনি, এবং আপনি তার উপদেষ্টা পরিষদের একজন সদস্য। আজকে কিভাবে স্মরণ করবেন আপনি তাকে? আসলে আমার জন্য অত্যন্ত কঠিন একটি দিন আজকে। দেশনেত্রী বেগম জিয়া নেই, এ কথা ভাবতেও কষ্ট লাগে। তবু নিয়তি যেতেই হবে, তবু যেতে দিতে হয়। কিন্তু ওনার সাথে দীর্ঘদিন কাজ করেছি। আল্লাহ ওনাকে বেহেশত নসিব করুক। যে মানবিক, শুধু রাজনীতি নয়, যে মানবিক সাংস্কৃতিক মূল্যবোধ তার ভিতরে ছিল, অতুলনীয়, অকল্পনীয়। দলের নেতাকর্মী থেকে শুরু করে জনগণের প্রতি তার ভালোবাসা, স্নেহ ছিল তুলনাহীন, পাহাড় সম, হিমালয় পাহাড় সম। আজকের মৃত্যু, উনারই চলে যাওয়া জাতির শুধু অপূরণীয় ক্ষতিই নয়, এই ক্ষতি পোষণের মতো অত্যন্ত কঠিন। এই ক্ষতি জানি না কেউ সামনে পোষাতে পারবেন কিনা। একজন মহামানবী চলে গেলেন। প্রতিটি সংকটে, জাতির প্রতিটি দুর্যোগে যে জাতিকে নেতৃত্ব দিয়েছেন, কোনো প্রতিটি নিজের উপরে, নিজের মাথার উপরে সমস্ত দায়িত্ব নিয়ে, নিজের মাথার উপরে অন্যায়, অত্যাচারের, জুলুমের খড়গ মাথায় নিতে এক মুহূর্ত উনি হাসি মুখে বরণ করেছেন। এক মুহূর্ত দেরি করেন নাই দেশ, জাতি এবং জনগণের স্বার্থে। ওনার সবসময় দেশকে উনি মাথার ঊর্ধ্বে, সকল কিছুর ঊর্ধ্বে স্থান দিয়েছেন, দেশ, জনগণ এবং দেশের জাতিকে। উনি হারিয়েছেন সব। ওনার স্বামীকে হারিয়েছেন, যিনি এদেশের মুক্তিযুদ্ধের নেতৃত্ব দিয়েছেন। ওনার সন্তানকে হারিয়েছেন। আরেক সন্তানকেও আধা পঙ্গু অবস্থায় তাকে বিদেশে জোর করে পাঠিয়ে দেওয়া হয়েছে। তবুও ওনাকে স্বৈর শাসকরা মনে করে অত্যাচার, নির্যাতন করলেই সব কিছু শেষ। কিন্তু ওনাকে ওই অবস্থায়ও একমাত্র নেত্রী বাংলাদেশ কিনা, আমি দক্ষিণ পূর্ব এশিয়া, পৃথিবীতে এমন নেত্রী দেখি নেই। নিজের, যখন তাকে বলা হয়েছিল যে তুমি যদি বিদেশে না যাও, 111 সরকারের সময় তোমার সন্তানদেরকে হত্যা করা হবে, উনি বলেছিলেন আমার সন্তানকে হত্যা করা হলো, আমি এই দেশের মানুষ এবং মাটি ছেড়ে যাব না। এই 16 কোটি মানুষের মাঝেই এরাই আমার সন্তান, এদের মাঝেই আমি বেঁচে থাকবো। এবং উনি তাই ছিলেন। উনি মানুষের মাঝে বেঁচে আছেন, থাকবেন চিরকাল। এখান থেকে কেউ এই
অন্তরের অন্তঃস্থল থেকে মানুষের, বাংলাদেশের মানুষের, দক্ষিণ পূর্ব এশিয়ার মানুষের অন্তর থেকে তাকে কেউ সরাতে মিস্টার পারবে ঢালি, না, এটা আমি বিশ্বাস আমি করি। আবার আসবো আপনার কাছে। এবং ব্যারিস্টার সরওয়ার হোসেন, যেমনটা মিস্টার আতাউর রহমান ঢালি বলছিলেন যে উনি যখন রাজনীতিতে যুক্ত হন তখন বয়স তার 40-এরও নিচে। প্রায় 40 বছরের বর্ণাঢ্য রাজনৈতিক জীবন। একজন গৃহবধূ থেকে রাজনীতিতে এসেছেন। 80-র দশকের শুরুর দিকে মাঝামাঝি সময় থেকে তিনি আপসহীন নেত্রী, এবং সেটা 111-এর কথা যেটা উল্লেখ করলেন যে তাকে বিদেশ যেতে পাঠিয়ে দিতে চাওয়া হয়েছে, তিনি যাননি তো বটেই, বরং সেই সময় বিদেশে থাকা ওনার প্রতিদ্বন্দ্বীর যে রাজনৈতিক প্রধান নেত্রী শেখ হাসিনা বিদেশে ছিলেন, এবং বেগম জিয়া, আমার যতদূর মনে আছে যে তিনি দেশে আসতে চাইছিলেন, আসতে দেওয়া হচ্ছিল না, এবং বেগম জিয়া তাকে যেন দেশে আসতে দেওয়া হয় সেই বিষয়ে বিবৃতি পর্যন্ত দিয়েছিলেন। এবং তার প্রতিপক্ষ রাজনৈতিক নেত্রী যতটা মুখরা হিসেবে অনেকের কাছেই সমালোচনা করেন, সেই জায়গায় বেগম জিয়া খুবই স্বল্পভাষী একজন মানুষ ছিলেন। এবং শেষের দিককার তার যে রাজনৈতিক বক্তব্য, যে ধ্বংস নয়, প্রতিশোধ নয়, প্রতিহিংসা নয়, এবং সবাই মিলে দেশটাকে পরিবর্তন করা, গড়ে তোলার কাজটা করতে হবে। সো আপনিও কাছ থেকে খানিকটা সময় দেখবার সুযোগ মিলেছে। আপনার বক্তব্য বা অনুভূতি শুনতে চাই আজকের এই দিনে। ধন্যবাদ। আমার সহালোচক, আজকে আমরা সবাই ভারাক্রান্ত। যখন বেগম জিয়া গত 2 বছর ধরে প্রায়শই হাসপাতালে যেতেন এবং আসতেন, আমরা দোয়া করতাম তিনি সুস্থ হয়ে উঠুন, এবং মনে হচ্ছিল যে তার যে বয়স এবং যে শারীরিক অসুবিধা, শারীরিক এবং মানসিক ধকল তার উপর দিয়ে গেছে, হয়তো আমি প্রাইভেটলি শেয়ার করছি, এই যাওয়া আসার ভিতরে হয়তো একদিন আল্লাহর ডাকে সাড়া দিয়ে চলে যাবেন। উনি আজকে সকাল 6টার সময় চলে গেলেন। এহকালের যাত্রা শেষ করে পরকালের যাত্রা ওনার শুরু হয়ে গেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমি বেগম জিয়াকে অনেকটাই কাছ থেকে দেখেছি যখন আমি রাজনীতিতে যোগদান করলাম। তার আগে আমার ছোট্ট একটা স্মৃতি রয়েছে বেগম জিয়ার সাথে। 1983 বা 84 কোনো একটা সময় তিনি যখন পার্টির চেয়ারপারসন হলো, পুরো বাংলাদেশ যখন সফর শুরু করলেন, কোনো একটা সময় উনি পিরোজপুরে গিয়েছিলেন। তো সেই সময় পিরোজপুরের টাউন স্কুলের মাঠে উনি একটা জনসভা করলেন, এবং রিকশায় করে উনি একজন নেতার বাসায় গেলেন। সেই সব একদম সাধারণ মানুষের মতো রিকশার পাশে সবাই হাঁটে, আমিও কিছু সময় হাঁটলাম। তো বেগম জিয়া সর্বোচ্চ চেষ্টা, চিকিৎসার সর্বোচ্চ চেষ্টা উত্তীর্ণ করে উনি আল্লাহটাকে চলে গেছেন। আল্লাহ তাকে বেহেশতের সর্বোচ্চ জায়গায় স্থান দান করেন, সেই দোয়া আমরা করব। তো বেগম জিয়া যে লস, তার মৃত্যুতে যে আমাদের গণতন্ত্র এবং জাতির জন্য যে একটা অপূরণীয় ক্ষতি হলো, সেইটা পূরণীয় নয়। বাট ভবিষ্যৎ নেতৃত্ব, আমি মনে করি তার যে লিগ্যাসি, সেই লিগ্যাসিটাকে ধারণ করে আরও দেশকে সামনে নিয়ে যাবে। বেগম জিয়া লিগ্যাসিগুলা এইভাবে চিত্রায়িত হবে, এইভাবে ইতিহাসে তাকে বর্ণনা করা হবে। সবচেয়ে বড় যেটা, গণতন্ত্রের জন্য তার সংগ্রাম। তিনি এরশাদ বিরোধী যে আন্দোলন করেছেন, উনি কখনোই পিছপা হয় নাই। আমি অনেকের মুখেও ওনার অনেক স্মৃতির কথা শুনেছি। সো এই যে আপসীনতা এবং গণতন্ত্রের জন্য যে সংগ্রাম তার, এইটা তাকে একজন গণতন্ত্রী নেত্রী হিসেবে উনি চিনতে দিতে হবে, শুধু বাংলাদেশে না, উপমহাদেশে এবং সমগ্র দেশে। উনি একটা বড় উদাহরণ রেখে গেছে, জন আকাঙ্ক্ষা মেনে সরকার ক্ষমতা ছেড়ে দেওয়া যায়। 96 সালে উনি জন আন্দোলনের মুখে দ্বিতীয়বার প্রধানমন্ত্রী হয়ে অল্প দিনের ভিতরে উনি ক্ষমতা ছেড়ে দিলেন। এইটা থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিতে বিরল ইতিহাস, যেটা অনেকে দেখাতে পারেনি। আরেকটাও আছে যে 1991 সালে তাদের যে দলীয় অবস্থান, রাষ্ট্রপতি শাসিত সরকার পদ্ধতি, সেখান থেকে সংসদীয় শাসন ব্যবস্থায় যাওয়া প্রত্যাবর্তন, সেটাও দলের নীতির বাইরে গিয়ে তিনি সিদ্ধান্ত নিয়ে তার দল সহ তারা জন আকাঙ্ক্ষা বা যে এক সময়কার রাজনৈতিক অঙ্গীকার সেটা এবং পার্লামেন্টারি সিস্টেম যে সরকার, সেই সরকারের যাত্রা 12 উনি যে 96 সালে যে সিদ্ধান্তটা নিয়েছিলেন যে
ক্ষমতা ছেড়ে দেবেন এবং অন্তর্বর্তীকালীন সরকারের কাছে, এটা অত্যন্ত বড় ধরনের একটা নেতৃত্বের সিদ্ধান্ত ছিল যে জন দাবি মেনে নেওয়া যায়, যেটা বাংলাদেশে আর কেউ স্থাপন করে নাই। এরশাদ আন্দোলনের মুখে পতন হয়েছিল। ওনার আরেকটা লিগ্যাসি মানুষ স্মরণ করবে যে উনি কখনো বাংলাদেশ থেকে যায়নি। যত বড় ভীতি, যত বড় চাপ, যত বড় পরিস্থিতি সৃষ্টি হোক না কেন, তিনি বাংলাদেশ থেকে যায় না। এবং ওনার মৃত্যু এদেশের মাটিতেই হলো, এদেশের মাটিতে। বাংলাদেশের অনেক নেতৃত্ব আছে একটু অসুস্থ হইলেই বিদেশে চলে যায়। উনি যেতে পারতেন, উনি লন্ডনে গেছেন, কিন্তু ওনার মৃত্যু বাংলাদেশের মাটিতে হলো। যে উদাহরণটা চিকিৎসার ক্ষেত্রে মাহাথির মোহাম্মদ সৃষ্টি করেছিল যে আমি মারা গেলে দেশেই মারা যাবো, ওনার হার্টের চিকিৎসা কিন্তু উনি বাংলাদেশে করিয়েছিলেন। উনি এই বাংলাদেশ থেকে যায় নাই, উনি বলেছিলেন যে আমার বিদেশে কোনো ঠিকানা নাই, বাংলাদেশই আমার একমাত্র ঠিকানা। এরপরে ওনার আরেকটা বড় নেতৃত্বের কোয়ালিটি আমি দেখেছি, আপনি যেমনটা বললেন যে ওনার নিরাপত্তার দায়িত্বে আমি মাঝে মাঝে ডিউটি করছি, যেহেতু আমি পদাতিক বাহিনীর অফিসার। আমি যখন ফর্মালি 2010-এ বিএনপিতে যোগদান করলাম, তারপর থেকেই নিরাপত্তার টিমে আমাকে ডাকা হতো, একদম পাশেই দাঁড়িয়ে থাকতাম। আমরা 5-6 জন অফিসার যে জিয়া ছিল, একদম বেগম জিয়ার সেকেন্ড থার্ড পার্সন হিসেবে দাঁড়িয়ে থাকতাম। আমার নিজস্ব লাইসেন্সধারী অস্ত্র নিয়ে আমরা ডিউটি করতাম। ডিউটি শেষে বেগম জিয়ার সাথে একসাথে তার বাসায় যেতাম, চাটা খেতাম, গল্প করতাম। যে সবার ভিতরে যে একটা স্নেহশীল মায়ের মতোই যে যারা ডিউটি করে, এইভাবে ইয়া ছিল। এবং সেই 2010 থেকে উনি যেদিন জেলে যায়, জেলে যাওয়ার সময়ও একদম পাশে দাঁড়িয়ে রয়েছি। আমি বেগম জিয়াকে সেই সময় জেলে যাওয়ার সময় লাস্ট কথাটা বললাম, আমি যেহেতু প্র্যাকটিস করি, 5 বছর জেল হলে সাধারণত 1-2 মাসই জামিন হওয়ার কথা, এইটাই সেই সময় প্রেসিডেন্ট ছিল। কিন্তু বেগম জিয়া এইভাবে তাকাইয়া রইলেন, মানে আমি বললাম, একটু মাথা নাড়লাম, আমি ম্যাডাম আপনি খুব দ্রুত বের হয়ে যাবেন। কারণ সেই সময় পর্যন্ত প্র্যাকটিস ছিল যে 5 বছর বা তার নিচে যদি শাস্তি হয়, মামলা তো মিথ্যা, পলিটিক্যাল মামলা, খুব দ্রুত জামিন হয়ে যায়। আর সেই ক্ষেত্রে একজন প্রধানমন্ত্রী, 3 বারের প্রধানমন্ত্রী, তার তো জামিন হবেই। সেই জামিন হলো না, বরং হাইকোর্টে তার শাস্তি বাড়িয়ে দিল। সেইটা তার আরেকটা বড় রাজনৈতিক কোয়ালিটি আমি দেখেছি, যেটা ভুল স্বীকার করার একটা যে মহত্বতা। উনি সিলেটের একটা জনসভায়, যেহেতু সেই 2010 থেকে 2016 পর্যন্ত একদম পাশে দাঁড়িয়ে থাকতাম, উনি তখন স্বীকার করলো যে আমাদের 2001 থেকে 6 পর্যন্ত আমাদের এখানে ভুল হয়েছে, ভবিষ্যতে যাতে আমাদের ভুল না হয় আমাদের সেই খেয়াল রাখতে হবে। এইটা অনেক নেতৃত্বের ভিতরে থাকে না। সো উনি যে সময় প্রেসিডেন্ট জিয়ার মৃত্যুর পরে যে দায়িত্ব নিয়েছেন, ওনার যে আদর্শ, প্রেসিডেন্ট জিয়ার আদর্শ উনি অনেকাংশে ফলো করেছে। এইটিই হবে ওনার লিগ্যাসি। আল্লাহ তাকে, আবারও বলবো যে উনি মৃত্যুর সময়, এইটাও একটা মান সম্মান আল্লাহর তরফ থেকে আসে। উনি যে আল্লাহর পছন্দের বান্দা, সেইটা প্রমাণ হলো এইভাবে যে উনি মৃত্যুর সময় সর্বোচ্চ পপুলারিটি নিয়ে আল্লাহটাকে সাড়া দিয়ে চলে গেলেন। প্রেসিডেন্ট জিয়া যেভাবে চলে গেছেন, উনিও সর্বোচ্চ জনসমর্থন নিয়ে আল্লাহটাকে সাড়া দিয়ে চলে গেলেন। এগুলোই হবে ওনার লিগ্যাসি। আচ্ছা ঢালি, খবর এখন পর্যন্ত যেটুকু, যে প্রেসিডেন্ট জিয়ার কবরের পাশেই ওনাকে দাফন করা হবে হয়তো, এবং প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ তার মৃত্যুতে শোক প্রকাশ করছেন, এবং এই ধারাটা এখন পর্যন্ত অব্যাহত আছে। ওনার লিগ্যাসি কী হবে? এমন একটা সময়ে একটা গণতান্ত্রিক প্রক্রিয়ায় উত্তরণের সূচনা হয়েছিল 2024-এর গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে। শাসকের বিদায়, পলায়ন, বিদেশে চলে যাওয়া, এবং তারপরে যে যাত্রাটা শুরু হয়েছে গত 1 বছরের বেশি সময়, সেখানে সময়টা অনেকটা টার্বুলেন্ট এবং খুবই একটা কঠিন সময়ের মধ্য দিয়ে বাংলাদেশ যাচ্ছে, এবং অনেকে মনে করেন একটা অনিশ্চিত গন্তব্যের মধ্যেও বাংলাদেশ পড়েছে। যদিও সামনে নির্বাচন, এবং সেই নির্বাচনে বেগম জিয়া, আমরা জানি যে 3টি আসনে প্রার্থী হবার তিনি প্রার্থী হিসেবে তার দল ঘোষণা করেছিল, আপনাদের দল। তিনি অতীতে কখনো কোনো নির্বাচনে বাংলাদেশের যে প্রান্ত থেকে দাঁড়িয়েছেন কখনোই হারেননি। এটি বাংলাদেশে আর দ্বিতীয় কারো এই রেকর্ড নেই। সবাই কোথাও কখনো না কখনো পরাজিত হয়েছেন। প্রেসিডেন্ট জিয়ার যে জেনারেশন পলিটিক্সে যে যাত্রা শুরু, নতুন ধারার একটা, বা তিনি বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তাও তাকে বলা হয় বাংলাদেশে, যে সেট
পলিটিক্যাল সেট, সেই সেটের বেশ কিছুটা অংশ বেগম জিয়া পেয়েছিলেন। এবং 82 সালে যখন সামরিক শাসন জারি হয়, সেই সামরিক শাসনের পরে আসলে দল ভেঙে তছনছ হয়ে যায় প্রায় বিএনপিতে। একটা বড় অংশ জাতীয় পার্টিতে বা এরশাদের সঙ্গে যুক্ত হন, এর বাইরেও দল বিভক্ত হয়। কিন্তু সেই দলকে তিনি ধরে ধরে পুরনোদের কিছু নিয়ে এবং নতুনদের নিয়ে একটা আবার দলকে পুনর্গঠিত করেন। এবং খুব দ্রুততম সময় 1991 সালে যে কেউ কল্পনাও করেনি যে বিএনপি ক্ষমতা আসবে না। বিএনপি, আওয়ামী লীগ তো সরকারই গঠন করে ফেলেছিল প্রায়, বাট সে তার মধ্য থেকে তিনি ধ্বংসস্তূপ থেকে দলকে যে জায়গায় নিয়ে এসেছেন। বাট ওনার জেনারেশন, উনি যাদেরকে নিয়ে পলিটিক্স করেছেন, ওনার ক্যাবিনেটে যারা ছিলেন, তারাও প্রায় সকলেই এখন অনেকে নেই, অনেকে অসুস্থ, অনেকে কথা বলবার মতো জায়গাও নেই। এখন তারেক রহমানকে শুরু করতে হবে একটা নতুন জেনারেশন, নতুন তরুণ জনগোষ্ঠীকে নেতৃত্ব দেয়া এবং সেই সঙ্গে পুরনো লিগেসিটাকে বহন করা। এই যে ট্রানজিশন, এটা আপনি কীভাবে দেখেন? এবং বিএনপি দলের নেতা তারেক রহমান এটা কিভাবে, এবং ভবিষ্যতে বিএনপি নেতৃত্বের জন্যে বা তারেক রহমানের জন্যে বা অন্যান্য যারা বাংলাদেশের রাজনৈতিক নেতৃত্বের জন্যে ওনার থেকে কি ধরনের কি শিক্ষা আসলে তারা নিতে পারেন বলে আপনি মনে করেন? ধন্যবাদ। এবং আরেকটা কথা উল্লেখ করতেই হয় যে 82 সালে যখন, বিশেষ করে 83 সালের 14ই ফেব্রুয়ারি যে ছাত্রদের আন্দোলন শুরু হয় ছাত্র সংগ্রাম পরিষদের মধ্য দিয়ে, আপনি সেই আন্দোলনের একদম সামনের সারির নেতা ছিলেন। তো সেই আন্দোলন, বেগম জিয়ার স্বৈরাচার বিরোধী সংগ্রাম, অনেকটাই তখন আপনি ভিন্ন ধারা রাজনীতি করতেন, কিন্তু তাকে দেখবার সুযোগ হয়েছে বিভিন্ন সময়। ধন্যবাদ। আমরা প্রতিটা আন্দোলনের, যেমন ছাত্র আন্দোলনের পিছনেও আপনারা দেখবেন যে 14ই ফেব্রুয়ারি সেখানে যে 3 জন শহীদ হয়েছিলেন, জাফর, জয়নাল, দীপালি সাহা, বিকালে একটু স্মৃতিটা বলি যে বিকালে অনেক নেতৃবৃন্দ বটতলায় জমায়েত হয়েছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বটতলায়। সেখানে উনি সর্বপ্রথম গিয়েছেন, অন্যান্য নেতৃবৃন্দ সবাই গেছেন, তো উনি গিয়েছিলেন সর্বপ্রথম। এবং ওখান থেকে যে লাল পানি এবং গরম পানি ছিটে লাশ ছিনিয়ে নেওয়ার জন্য এরশাদের, এবং লাশগুলোকে ওইখান থেকে ছিনিয়ে নিতে পারে নাই ছাত্ররা। মানে একটা অভূতপূর্ব দৃশ্য আমি দেখেছি, যে লাশকে লুকানোর জন্য এই যে ছাত্ররা নিয়ে গেল মহসিন হলে, ওইখান থেকে পরে রাত্রে কারফিউ দিয়ে সেই লাশ তুলে নিয়ে যায় এবং কিছু দাফন করে, কিছু হয়তো এদিক সেদিক করে ফেলে। সেই আন্দোলনের পিছনেও কিন্তু বেগম জিয়ার, আমরা প্রতিনিয়ত তখনও এই 83 ফেব্রুয়ারির আন্দোলনের সময় তখনও কিন্তু রাজনৈতিক দলগুলো সংগঠিতভাবে আন্দোলন করার মতো হয়ে ওঠেনি, বিচ্ছিন্নভাবে তখন হয়েছে। কিন্তু বেগম জিয়া আমাদের এই ছাত্র আন্দোলনের পিছনে তার সাংঘাতিক একটা প্রতিনিয়ত আমাদেরকে ডাকতেন, আমরা যেতাম। যদিও তার ছাত্র সংগঠন গুছিয়ে উঠে ওই আন্দোলনে আসতে একটু টাইম, বাট উনি এই ব্যাপারে অত্যন্ত দৃঢ় ছিলেন যে এরশাদকে কীভাবে এই স্বৈরাচারকে সরাতে হবে। তো সেই কথাটি বলছিলাম যে বেগম জিয়ার এই যে লিগেসি, নতুন যে প্রজন্ম, আমাদের নেতা জনাব তারেক রহমান, আপনারা দেখেছেন যে উনি কিন্তু লন্ডনে থেকেও এই নতুন প্রজন্মকে, নতুন এবং পুরানো, দেখেন আপনার আমাদের স্ট্যান্ডিং কমিটির যারা সদস্য, কিছু আছে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সময় থেকে
যেমন ডক্টর খন্দকার মোশাররফ হোসেন, জমির উদ্দিন সরকার, এরা। আবার বেগম জিয়ার কালীন লোকজনও আছে এখানে, বেগম জিয়ার সাথে যারা রাজনীতি করেছেন। আবার এখন তারেক জিয়া কিন্তু এই লন্ডন থেকে নতুন পুরাতনের যে একটা সমন্বয় ঘটানো, এটা কিন্তু উনি কথায় করতে পেরেছেন বলেই উনি যে দেশে এসেছেন, এই যে বিশাল সম্বর্ধনা কিন্তু ওইটারই প্রতিফলন। এই যে রাজনীতির সাংঘাতিক একটা কৌশলী টাস্ক, পুরাতন তার ফাদার মাদার এবং তার প্রজন্মের যারা এবং তারও নিচে যারা, এই প্রজন্মকে আন্দোলনে সংগ্রামে সম্পৃক্ত করা, রাজনীতিতে সম্পৃক্ত করা, এই কাজটা উনি, আমি বলবো, অত্যন্ত সাকসেসফুলি উনি এটা করতে পেরেছেন বলেই এখন জনাব তারেক রহমানও জনগণের অন্তরে কিন্তু জায়গা করে নিয়েছেন। এবং বেগম জিয়ার লিগেসিটা এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের দুইটা লিগেসিকে উনি ধারণ করেছেন বলেই উনি তারেক জিয়া এই দুইটা লেগেসিকে ধারণ করেছেন। এবং দেখেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বাংলাদেশের একমাত্র পলিটিশিয়ান বলবো আমি, শেষে তো উনি পলিটিশিয়ান, এন্ড অফ দি ডে হি বিকেম দি পলিটিশিয়ান। এত বড় একটা রাজনৈতিক দলের প্রতিষ্ঠা করেছেন এবং সেটা টিকে আছে একটা নতুন দর্শনের, জি, যে বাংলাদেশি জাতীয়তাবাদ, এইটা বাংলাদেশের নতুন একটা দর্শন উনি প্রতিষ্ঠা করে গেছেন। এবং একমাত্র এবং রাজনীতিবিদ, শুধু অভ্যন্তরীণ বিষয় নয়, তিনি সার্কের মতো হ্যাঁ, একটা আঞ্চলিক সংস্থার স্বপ্নদ্রষ্টা এবং তিনি উদ্যোগ নিয়ে শুরু করেছিলেন। এবং আন্তর্জাতিক পরিসরও বিভিন্ন, যেমন আমরা স্মরণ করতে পারি ইরান ইরাক যুদ্ধের সময় মধ্যস্থতার দায়িত্ব দেওয়া হয়েছিল। প্রতিটা সংকটে আপনার আমি যে কথাটা বলতেছিলাম, যে ওনাকে একমাত্র রাজনীতিবিদ যে জাতির কঠিন দুইটা সংকটে হি অ্যান্সার অ্যাট দি কল। প্রথম যে 25শে মার্চে যখন আমাদের উপরে পাক হানাদার বাহিনী ঝাঁপায় পড়ে, উনি উই রিভল্ট বলে ঝাঁপায় পড়েন, একমাত্র নেতা উনি। পরবর্তীতে 7ই নভেম্বরের যে সংকট, যখন দেশে কোনো সরকার ছিল না, উনি সেই সংকটেও সাড়া দিয়েছেন জনগণের পক্ষ হয়ে। অনেকে ভিন্নভাবে বিখ্যায়িত করে। আমি এখানে একটা কথা বলতে চাই, নেপোলিয়ন বোনাপার্টি যখন বলেছিলেন যে প্যারিসের রাজমুকুট যখন প্যারিসের রাস্তায় গড়াগড়ি যাচ্ছিল, আই পুট মাই সোর্ড অন ইট অ্যান্ড পুট ইট অন মাই হেড। কিন্তু দেখেন কি জিয়াউর রহমানের বৈপরীত্য দেখেন। জিয়াউর রহমান তলোয়ার দিয়ে, যখন 3রা নভেম্বর থেকে 7ই নভেম্বর পর্যন্ত বাংলাদেশে কোনো সরকার ছিল না, মানে বাংলাদেশের রাজমুকুট যখন ঢাকার রাজপথে গড়াগড়ি খাচ্ছিল, তখন কিন্তু সাধারণ মানুষ এবং সৈনিকরা সেই রাজমুকুট উঠেই না জিয়াউর রহমানের মাথায় দিয়েছে। এইটা একটা ঐতিহাসিক ঘটনা। তো জিয়াউর রহমান, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, সেই লিগেসি তার সন্তানদের অবশ্যই আছে বলেই আজকে উনি বিশাল জনসমর্থন নিয়ে এখানে এসেছেন। এবং বেগম জিয়া, তার আমি মনে করি আর কোনো রাজনৈতিক নেতা বাংলাদেশে, জানি না ভবিষ্যৎ তো আমরা বলতে পারি না, তবে এই মাপে এই স্ট্রেচারে আর যেতে পারবে কিনা আমি জানি না। আমি আসছি, দর্শকদের জানিয়ে রাখি, এখন পর্যন্ত চূড়ান্ত অফিসিয়ালি ঘোষণা করা হয়নি যে কালকে মানিক মিয়া এভিনিউতে হয়তো বেগম খালেদা জিয়ার জানাজা অনুষ্ঠিত হবে। ব্যারিস্টার সরওয়ার হোসেন দেশনেত্রী, আপসীন নেত্রী, নানা অভিধায় তিনি অভিষিক্ত হয়েছেন। এবং বেগম জিয়া বিভিন্ন সময় যখন সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলেছেন, বা আপনি খানিকটা উল্লেখ করেছেন বক্তৃতায়ও, আমি যেটা উল্লেখ করলাম যে ক্ষমতায় গেলে এই বিরোধী দলের শেখ হাসিনা সরকারের শাসনামলেই তিনি বলেছেন যে আমরা কোনো প্রতিহিংসা রাজনীতি করব না। এবং বিভিন্ন সময় তিনি গণমাধ্যমকে বলেছেন যে বিভেদ নয়, তিনি বিশ্বাস করেন উন্নয়ন এবং গণতন্ত্রের রাজনীতিতে।
দুটো বিষয় যেটা মিস্টার ঢালিয়া উল্লেখ করছিলেন যে আন্তর্জাতিক অঙ্গনে জিয়াউর রহমানের যে তিনি যে পরিমাণ সমাদৃত ছিলেন, বেগম জিয়াও কিন্তু কোনো কোনো ক্ষেত্রে সেই সম্মান, সেই ভালোবাসা তিনি বিভিন্ন দেশের সরকার থেকে, বিভিন্ন দেশের মানুষ থেকে পেয়েছেন। এবং আমরা বিভিন্ন সময় লক্ষ্য করেছি যে ইভেন ওনার চিকিৎসার জন্যে কাতার থেকে এয়ার অ্যাম্বুলেন্স পাঠিয়ে দেওয়া হচ্ছে, বিভিন্ন সময় বিভিন্ন দেশ ওনাকে বেশ যথেষ্ট মানে ওনার একটু করি যে ভারতও হ্যাঁ আমি লাল গালিচা সংবর্ধনা দিয়েছেন যখন তিনি বিরোধী দলের নেত্রী এবং যখন সম্পর্কটা টানা পড়েন। এবং এই যে ওনার মৃত্যুতে শোক আসতে শুরু করেছে, আমরা দেখলাম এখন সবার আগেই সম্ভবত যেটুকু তথ্য আমার কাছে, যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি শোক প্রকাশ করেছেন বেগম খালেদা জিয়ার জন্য। এবং আরেকটা বিষয় যে তিনি একজন সেনা কর্মকর্তার স্ত্রী ছিলেন, সেনা প্রধানের স্ত্রী ছিলেন, এবং এই ধারণাটা ছিল, আপনি নিজেও যেহেতু সেনাবাহিনীতে ছিলেন, যে সেনাবাহিনীর সদস্যদের মধ্যে, অফিসার সৈনিকদের মধ্যে তার প্রতি শ্রদ্ধা ভালোবাসা অন্য রকমের ছিল। এবং অন্য রকমের ছিল বলেই আসলে তাকে শহীদ মইনুল রোডের বাড়ি থেকে উচ্ছেদ করা হয়েছে। এবং এই অসুস্থ অবস্থার মধ্যে অনেকে মনে করেন যে তার এই অসুস্থ হয়ে যাওয়ার হয়তো সবাইকে বিদায় নিতে হবে, তাকেও বিদায় নিতে হয়েছে এবং নিতে হতোই কখনো না কখনো। 21শে নভেম্বর সশস্ত্র বাহিনী দিবসে আমি খুব কাছ থেকে তাকে দেখবার সুযোগ হয়েছে সেদিন, আপনিও সেই অনুষ্ঠানে ছিলেন। এবং অনেকে মনে করেন যে সেখানে যাওয়াটাও তাকে, কিন্তু চিকিৎসকদের নিষেধাজ্ঞা, সবার নিষেধাজ্ঞা না শুনে তিনি গিয়েছেন। সশস্ত্র বাহিনী, বিশেষ করে সেনাবাহিনীর প্রতি তার যে ভালোবাসা, আবেগ, সেই কারণে ওই অসুস্থতার মধ্যেও তিনি সেখানে গিয়েছেন। জি প্লিজ। জিলু ভাই, লাস্ট 21শে নভেম্বর আমি ওখানে ছিলাম, আপনিও ছিলেন। আমি দেখেছি যে আমার ওয়াইফ আমার সাথে ছিল, তো সে একটু কাছে যাওয়ার চেষ্টা করলাম। আমি বললাম যে এই ভিড় সামলাই যাবো, আমরা দূর থেকেই দেখি বেগম জিয়া, সবাইতে যাওয়ার চেষ্টা করে। তো সেই অনুষ্ঠানে উনি ওনার যে সেনাবাহিনীর প্রতি যে আবেগ এবং ভালোবাসা, যে ওখানে গেলে যে তার একটু ভালো লাগে সবার সাথে, এইটা তিনি সবসময় মেনটেন করতেন সবসময়। যে আমাদের এবং আমি শুনেছি যে সেনাবাহিনীর দিক থেকেও একটা আবদার ছিল, সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান সহ তারা চাইছিলেন যে তিনি অনুষ্ঠানে থাকুন। আমি যখন বিএনপিতে জয়েন করিনি, আমার বাইরে থেকে মনে হতো যে বেগম জিয়া তো প্রেসিডেন্ট জিয়ার ওয়াইফ, যে ভুল ত্রুটিগুলো তখন মনে হতো যে বিএনপির বাইরে থেকে। বলে রাখি যে আমি যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে পাবলিকের ছাত্র সূর্য সেনালে ছিলাম, আমার কিন্তু তখন থেকে জাতীয়তাবাদের সাথেই আমি সম্পৃক্ত ছিলাম। যদি আর্মিতে চলে না যেতাম, হয়তো দেখা যেত আমি ছাত্রদলে ঢুকে যেতাম। তো ওই ধারণাটা আমাদের ভিতরে সবসময় ছিল, আমার ভিতরে। তো সেই বলতে যে ভুল ত্রুটিগুলো অনেক সময় মনে হতো বাইরে থেকে, যে বেগম জিয়া তো সেনা পরিবারের সদস্য, যে তাকে সেটা বলা যাবে, তাকে সেটা বলা যায়। এবং বেগম জিয়ার কাছে পৌঁছতে পারলে উনি কিন্তু শুনতেন, সেটা শুনে এবং উনি সেটা সিদ্ধান্ত দিতেন। যে আমি ভিতর থেকে জানি যে এই প্রফেসর ইউনুস সাহেব যখন গেলেন লন্ডনে, একটা দ্বিধা ছিল যে তারেক সাহেবের সাথে দেখা হবে কি হবে না। তখন কিন্তু উনি ইন্টারভেন করেছেন যে না, অবশ্যই দেখা হবে, সেখানে সাক্ষাৎ হবে। তো উনি কিন্তু এই সঠিক সিদ্ধান্তটা সবসময় নিতেন। তো সেই যাওয়াটা সবই আল্লাহর হুকুম। অনেকে বলে থাকে যে যাওয়া উচিত হয় নাই, কিন্তু উনি সেই আবেগ ধরে রাখতে পারে নাই। প্রেসিডেন্ট জিয়ার কথা এখানে আসছে, ঢালি ভাই বললেন, এটা তো প্রেসিডেন্ট জিয়ার সাথে আমার ওই স্মৃতি রয়েছে। 1981 সালে পিরোজপুরে উনি গিয়েছিলেন। পিরোজপুর পুরাতন বার কাউন্সিলের সামনে আমি ভিড় ঠেলে যেয়ে তার সাথে হাত মিলাইছি, সেই ছাত্র অবস্থায়। তো সেইখান থেকে যে একটা অনুন্নত ডেভেলপিং কান্ট্রিকে উন্নত জায়গায় নিতে হলে যে নেতৃত্ব দরকার, যে নেতৃত্ব ভীষণ, এবং ওনার যে ব্যক্তিগত ক্যারেক্টার, এবং পৃথিবীতে যে সমস্ত নেতা সফল হয়েছে সবার দেখবেন আইডেন্টিক্যাল ক্যারেক্টার। কি ক্যারেক্টার? ওনার একজন স্টাফ একটা ভিসিপি এনেছিল সিঙ্গাপুর থেকে, এডিসি। সেই এডিসিকে যখন ওনার কাছে এটা আসলে ডিসমিস করে দিল। অর্থাৎ ওনার মধ্যে স্বজনপ্রীতি, ব্যক্তিগত আর্থিক দুর্নীতি, এই বিষয়গুলো একেবারেই ছিল না, এবং এটা কেউ চ্যালেঞ্জ করতে পারেনি বাংলাদেশে। খাবার একটা উনি রংপুরে গিয়েছিলেন, বলা ছিল 3 আইটেমের বেশি হবে না, ডাল সহ।
ভেজিটেবল, মানে আপনি তো এটা বলেছেন, আমি শুনেছি আমার এবং ওই ওনার যে স্টিক থাকতো খানিকটা আমার সেখান থেকে বাবার কাছ থেকে শোনা, অন্যান্য লোকজনদের কাছ থেকে শোনা যে মানে ওনার ওখানে কেউ উনি খাবারের জন্য কাউকে ইনভাইট করলে অনেকেই খুব বিব্রত বোধ করতেন যে এত সাধারণ খাবার খেতে প্রেসিডেন্টের এখানে এসে, ইভেন ওনার সহকর্মীরা খুব লজ্জা পেতেন, বাট এবং এই যে সবচেয়ে বড় কথা, এটা তো একটা ব্যক্তিগত ট্রেড বললাম, এবং উনি ওনার স্টাফস যদি কোনোভাবে অ্যাবিউজ না করতে পারে সম্ভবই ছিল না। এই স্মৃতি বলে শেষ করা যাবে না, যেটা তো বিভিন্ন বইতেও লেখা আছে। সবচেয়ে বড় কোয়ালিটি ছিল ওনার ভিশন এবং পলিসি অফ অ্যাকোমোডেশন। এবং আজকে যে আমরা রিফর্মসের কথা বলছি, বাংলাদেশের কিন্তু রিফর্মস অফ বেসিক রিফর্মস কিন্তু প্রেসিডেন্ট জিয়ার সময় হচ্ছে। বেগম জিয়াও বেশ খানিকটা কিছু কিছু ক্ষেত্রে সেই ধারাটা অব্যাহত রাখবার চেষ্টা করেছে। এই যে রিজনাল ফরেন পলিসি, এই রিজনাল ফরেন পলিসির কনসেপ্টটা আসছে কোত্থেকে? মনে করেন সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের পরে আমেরিকা লঞ্চড মার্শাল প্ল্যান ওয়েস্টার্ন ইউরোপ রিবিল্ড করার জন্য, এবং সেইখান থেকে ওয়েস্টার্ন ইউরোপ রিবিল্ড হলো। ফিনান্সিয়ালি যখন স্টেবল হয় তখন নিরাপত্তা এমনিতে আসে। উনি সেই ধারণা দেয়, ইন্ডিয়া এত বড় একটা দেশ, ইন্ডিয়া সেই ধারণাটাকে ফ্লট করতে পারে না। উনি সেইটাকে সার্ক হিসেবে আনলো যে রিজনালি লেটস ডেভেলপ রিজনালি। কারণ একটা রিজন দেখেন, যে সমস্ত রিজন মানে দরিদ্র বা মানে ডিসফাংশনাল, আফ্রিকার কোনো দেশে এরকম হঠাৎ করে ভালো হয় না। সো রিজনালি যদি ডেভেলপ না হয় তাহলে রিজনাল একটা, এই যে ওনার ভিশন, উনি যে সৌদি আরবে যে নিম গাছ লাগিয়ে আসছে এখনও আছে, এবং এই ইরাক এবং ইরান দুইটা মুসলিম রাষ্ট্র যখন ফাইট করতেছিল, হি ওয়াজ এ অ্যাকসেপ্টেড লিডার, যে যার কথা শুনতো, ওই রকম লিডারশিপ ছিল। এবং এইটা হইল বিএনপির যে এখন যে লিডারশিপ আছে, স্পেশালি মুসলিম বিশ্বে এখন যে বেগম জিয়ার পাশে এখন যে বিএনপি নেতৃত্ব ধরছে, তার সামনে এইটাই চ্যালেঞ্জ যে প্রেসিডেন্ট জিয়া যেভাবে সাকসেস হয়েছে সেইটা সে ধারণ করতে পারে না। দ্যাট ইজ দ্য বিগ চ্যালেঞ্জ। এবং তার সামনে আরো 3টা বড় চ্যালেঞ্জ অন্যান্য আলোচনা আমি বলেছি। তারেক রহমানের কথা বলছি। জি, তারেক রহমান, যে আপনি বলছিলেন, কোশ্চেন করছিলেন যে দলকে উনি দুর্নীতিমুক্ত করতে পারে কিনা, দলের পদ ব্যবহার করে কেউ অবৈধভাবে দুর্নীতিতে লিপ্ত হয় না। দ্যাট ইজ দ্য বিগেস্ট চ্যালেঞ্জ। কারণ মানুষ দেখবে একটা দলের ইউনিয়ন পর্যায়ে একটা নেতা যদি করে, তখন সেটা মানুষকে এফেক্ট করে। সেই ইন্টেলিজেন্স সেইটা উনি পায় কিনা এবং উনি ব্যবস্থা নিতে পারে কিনা। দলের একজন দুষ্কৃতিকারী নেতাকে এক্সপেল করলে মানে জনসমর্থন বেড়ে যায়, এইটা ওনার বলছে। জনসমর্থন কীভাবে বাড়ে, 1। 2 নম্বর হলো চাটুকরকে উনি দূরে রাখতে পারবে কিনা। আরেকটা জিনিস হলো ওনার প্রোটোকলের নামে জনবিচ্ছিন্ন হয়ে না পড়ে, সঠিক তথ্য ওনার কাছে আসে কিনা, সেই তথ্য উনি অ্যাসেস করতে পারে কিনা এবং সঠিক সিদ্ধান্ত নিতে পারে না। মনে রাখতে হবে, ভেরি ভেরি ফ্রাজিল দেশের অবস্থা, খুবই ভঙ্গুর দেশের অবস্থা, মানে একটা ডিসফাংশনাল সাথে। আর একটা বড় কথা যে বাংলাদেশ ভারত সম্পর্কটা উনি জিয়ার মতো চালাতে পারে কিনা, সেইটা মানুষ দেখবে। এবং বেগম জিয়া, আমি মনে করি যে প্রেসিডেন্ট জিয়ার লিগাসি অনেকাংশে বহন করে গেছে। আমি যদি এভাবে বলি যে প্রেসিডেন্ট জিয়া ভারতের সঙ্গে সম্মান মর্যাদাপূর্ণ সম্পর্ক, এবং একই সঙ্গে সম্পর্কটা কোনো চ্যালেঞ্জের মধ্যে কিন্তু ওনার সময় পড়েনি। উনি ভারতে গেছেন, ভারতীয় প্রধানমন্ত্রী বাংলাদেশ সফর করেছেন, একাধিকবার এগুলো হয়েছে, এই চেঞ্জগুলো। ইভেন যখন তিনি সার্কের আইডিয়াটা করেন, তিনি ইন্দিরা গান্ধীর সঙ্গে তৎকালীন ভারতীয় প্রধানমন্ত্রী তার সঙ্গে শেয়ার করেছেন, তার এন্ডোর্সমেন্টটা নিয়ে আসলে তিনি জিনিসটা ফ্লোট করেছিলেন। এবং মিস্টার রেড্ডি ওনাকে বলেছিলেন যে ওই যে স্বাধীনতা যুদ্ধের ঘোষণাটা, যে আপনি এটা তো ইন্দিরা গান্ধী 4 নভেম্বর আমেরিকার একটা ইউনিভার্সিটিতে বলছে যে দ্য ডিক্লারেশন অফ ইন্ডিপেন্ডেন্স উই হ্যাভ নট হার্ড ফ্রম এনি আদার দ্যান এ মেজর অন ইয়ার। সেইখানে সে একটা ইউনিভার্সিটি লেকচারে এই কথা বলেছিলেন। সেইখানে ওই জন্য যে প্রেসিডেন্ট জিয়া মারা যাওয়ার পরে ইন্ডিয়া একটা প্রতিক্রিয়া বলেছিলেন যে বাংলাদেশ 25 বছর পিছিয়ে গেল যে এইরকম একজন নেতা আসতে। আসলেই তাই। আপনি দেখেন যে উনি যে মারা গেলেন, এবার বাংলাদেশ ওই সেন্সে মানে চলছে, কিন্তু প্রোগ্রেসটা কতটুকু হয়েছে, এইটা একটা বড় চ্যালেঞ্জ আমাদের সামনে আসবে। সো আমরা একটু শেষের দিকেও প্রায়, মিস্টার আতাউর রহমান ঢালী, বেগম জিয়াকে ইতিহাস আসলে নিশ্চয়ই একজন রাজনীতিক, শাসন ক্ষমতায় ছিলেন, অনেক কিছু নিয়ে বিতর্কটা থাকবে। রাজনীতিবিদ, কোনো রাজনীতিবিদই বিতর্কের ঊর্ধ্বে নয়, তাদের নানা কিছু নিয়ে, এবং বিশেষ করে যারা শাসন ক্ষমতায় থাকেন। বাট
ইতিহাস তাকে আসলে কিভাবে স্মরণ করবে, কোন জায়গায় তিনি অনন্যা হয়ে থাকবেন বলে আপনি মনে করেন? দেখুন, আসলে আমি তো এবং যদি এরকম জায়গা খুঁজে পাওয়া যায় যেখানে আসলে মিসম্যাচ, আপনি একটু আগে ইঙ্গিত করছিলেন যে এই স্ট্রেচারের নেতা আমরা কবে পাবো বাংলাদেশে, সেটাও হয়তো এখন ভাবতে হবে। আমি একটু পিছনে যাই, বাট আমার হাতে সব বিলি আর জাস্ট 3-4 মিনিট আছে। যাই যে আসলে আমি তো একটা ভিন্ন ধারার রাজনীতি থেকে উঠে আসছি ছোটবেলার থেকে, আমার স্কুল লাইফ থেকে। আমি উল্লেখ করেছিলাম খানিকটা। আপনি উল্লেখ করেছেন এইটা। বেগম জিয়া আমাকে এই 80 ছাত্র আন্দোলনের মধ্য দিয়ে ওনার যে এর পরবর্তীতে ওনার যে গণতন্ত্রের প্রতি ওনার যে সাংঘাতিক দৃঢ় বিশ্বাস এবং গণতন্ত্রকে উনি একটা জিনিস সকলকে, পৃথিবীর সকলের কাছে শিক্ষণীয়, যে গণতন্ত্র আসে না, গণতন্ত্র অর্জন করতে হয়। এটা কিভাবে অর্জন করতে হয় এটা বেগম জিয়া, দেশনেত্রী বেগম জিয়া উনি শিখিয়েছেন কিভাবে অর্জন করতে হয়। শি ইজ দি অনলি ওয়ান, যে গণতন্ত্র কিভাবে অর্জন করতে হয়। এবং এখানে আরেকটা বিষয় যে 40-এর কম বয়সে তিনি শুরু করেছেন, যদিও তার হাজব্যান্ড জিয়াউর রহমান 39 বছর বয়সে বাংলাদেশের সম্ভবত রাষ্ট্রপতি হয়েছিলেন, আমি যতটুকু মনে করতে পারি। এবং একজন গৃহবধূ থেকে রাজনীতিতে আসা, এত কম কথা বলে বাংলাদেশের মতো একটা কমপ্লেক্স পলিটিক্যাল সোসাইটিতে, এবং ওনার সেই অর্থে প্রাতিষ্ঠানিক শিক্ষাও খুব বেশি ছিল না, বাট ওনার যে ওইটা আমি সেটাই বলছি আসলে না, আমি বলছি কিন্তু তার মধ্য থেকে উনি যেভাবে এত বড় হয়ে উঠেছেন সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রাতিষ্ঠানিক শিক্ষা তো আপনার থাকলেই অনেক কিছু তো আমরা দেখছি, অনেকের পারফরমেন্স, অনেকে জনগণ থেকে কিভাবে দেশ শাসন করেন সেটাও তো দেখতে পাচ্ছি আমরা। এটা কোটেশন আছে, আমরা একাধিকবার বুদ্ধিজীবীদের শাসনে দেখেছি, ফ্রম দি পিপল টু দি পিপল। রাইট। এই আপ্তবাক্যটাকে উনি কিন্তু স্মরণ করতেন এবং এটাকে উনি ধারণ করতেন। 60 সেকেন্ডসে শেষ করতে হবে। আচ্ছা, তো আমি ওনার জন্য তো এগুলি বইলে 1 দিনে 2 দিনে 5 দিনে শেষ করা যাবে না। আমি সেই আদর্শ থেকে ওনার প্রতি মানে 13 সাল থেকে উনি আমার পিছনে, আমি মানে মানে ভালো লোককে সংগঠনে আনতে হবে, এবং উনি আমাকে যে সম্মান দিয়েছেন এই দলে জয়েন করার পরে, আমার মনে হয় না বিএনপিতে জয়েন করার পরে সরাসরি অ্যাডভাইজার হিসাবে যে নিয়োগ দেওয়া দ্বিতীয় কোনো ব্যক্তি আমার বিএনপিতে নাই। এই সম্মানটা উনি আমাকে দিয়েছেন এবং আমি চেষ্টা করেছি ওনার জীবদ্দশায় যতটুকু এই সম্মানকে রক্ষা করতে, এবং ভবিষ্যতেও চেষ্টা করব ওনার দেওয়া এই সম্মান আমি যাতে রক্ষা করতে পারি। উনি আরেকটা জিনিস শিখিয়ে গেছেন আমাদেরকে, এই জাতিকে, নাকে কিভাবে না বলতে হয়, হাকে কিভাবে সুন্দর করে। সেই জন্যই তিনি আপসীন নেত্রী ছিলেন। দর্শক, অনুষ্ঠানের আপনি কিছু বলতে চাচ্ছেন? আমার হাতে সময় নেই। জাতীয়তাবাদী নেত্রী, আপসীন নেত্রী, গণতন্ত্রের নেত্রী হিসেবে মানুষের মনে থাকবে। ভেরি সফট স্পোকেন। দর্শক, সেই হিসেবে অনুষ্ঠানের শেষ প্রান্তে আমরা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক, এক্স এবং ইউটিউবে তৃতীয় মাত্রা লাইভ স্ট্রিম হচ্ছে, আপনারা দেখতে পারেন। টেলিভিশনের পর্দায় দেখতে না পারলে যে কোনো সময় যে কোনো স্থান থেকে ইউটিউবে তৃতীয় মাত্রা চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই পর্ব বা পুরনো পর্বগুলো আপনারা দেখতে পারেন। বেস্ট টাইম সরোয়ার হোসেন এবং মিস্টার আতর রহমান ঢালি, অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে সময় দেবার জন্যে। দর্শক, চ্যানেল আই সংবাদ এবং নানান অনুষ্ঠান সরাসরি সর্বশেষ খবর আপনাদেরকে জানাবে এই বিষয়ে, এবং আমরাও তৃতীয় মাত্রায়ও সরাসরি সর্বশেষ সংবাদ যেগুলো, সেগুলোর বিশ্লেষণ নিয়ে এবং বেগম খালেদা জিয়ার জীবন নিয়ে আরও আলোচনা করব সামনের সময়গুলোতে। আমরা বেগম খালেদা জিয়ার যে রাজনৈতিক ভূমিকা বাংলাদেশের ইতিহাসে এবং তার যে অবদান, সেটা শ্রদ্ধাভরে স্মরণ করি, তার বিদেহী আত্মার শান্তি কামনা করি, এবং একই সঙ্গে তার শোক সন্তপ্ত পরিবার, বিশেষ করে তার একমাত্র পুত্র, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং পরিবারের অন্যান্য সদস্য, তার রাজনৈতিক সহকর্মী, তার দলের নেতাকর্মী, সবার সঙ্গে এবং দেশবাসীর সঙ্গে সমবেদনা জ্ঞাপন করছি, প্রকাশ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, নিরাপদে থাকবেন এবং আপনাদের সবার জন্য শুভকামনা। দোয়া করবেন।